শ্রেণীর ছাত্ররা, গতকাল ক্লাসে আমি তোমাদের অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের তার পরবর্তী অংশ সমানুপাত নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা অনুপাত সংক্রান্ত অনেক সমস্যার সমাধান শিখেছি বা অনেক সমস্যার সমাধান করেছি। আজকে সমানুপাতের ধারণার প্রথমে আমরা বলতে চাই, যখন চারটি পদ, ধরো এ, বি এবং সি ও ডি, এই চারটি পদ এই রকমভাবে আছে যে প্রথম দুটি পদ অর্থাৎ এক্ষেত্রে এ এবং বি এর অনুপাত এবং পরবর্তী দুটি পদ অর্থাৎ সি আর ডি এর অনুপাত যদি সমান হয়, তাকে আমরা সেই অনুপাত দুটোগুলোকে সমানুপাত আছে বলে বলবো বা তারা সমানুপাতই আছে বলা হবে। ধরো এটাকে তাহলে কীরকমভাবে লিখবো, এরা যদি সমানুপাতে থাকে, সমানুপাতে আছে, বা আমরা এভাবেও বলতে পারি বা এইভাবে বলতে পারি এরা সমানুপাতি। সমানুপাতি তাহলে আমরা বলবো এ ইজ টু বি, এ আর বি এর অনুপাত আর সি আর ডি এর অনুপাত সমান। অর্থাৎ এই সমানটাকে আমরা ইজ টু করে লিখি, অর্থাৎ এ ইজ টু বি, এই যে দুবার ইজ টু লিখেছে এটাকে ইজ টু উচ্চারণ করতে হয়। এ ইজ টু বি, ইজ টু সি ইজ টু ডি, তখন তারা সমানুপাতে আছে বলে বলা হয়। উদাহরণস্বরূপ আমি তোমাদের বলছি, যেমন ধরো 2:3, এটা একটা অনুপাত, কোনো কিছুর অনুপাত। আবার ধরো 14:21, এটাও একটা অনুপাত। এখন দেখো এই 14:21 এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, এটাও কিন্তু 2:3 দাঁড়াবে, আলটিমেটলি 2:3 দাঁড়াবে। আমাদের সেটা বিষয় নয়। তাহলে আমাদের বিষয়টা হলো এক্ষেত্রে যে 2:3 আর 14:21 এরা সমানুপাতিতে আছে, অর্থাৎ এটা 2:3 14:21, এটা বলবো। আচ্ছা, এক্ষেত্রে এ এবং ডি এরা প্রান্তে আছে বলে এদেরকে বলা হয় প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ। আর সি আর ডি মাঝে আছে বলে এদেরকে বলা হয় মধ্যপদ। এটাকে আমরা প্রথম পদ বলি, বিটাকে দ্বিতীয় পদ বলা হয়, সিটাকে তৃতীয় পদ বলা হয়, আর ডিটাকে চতুর্থ পদ বলা হয়। এভাবেও আমরা নামকরণ করে থাকি। তাহলে আমরা বিষয়টাতে আবার আসি না, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, অর্থাৎ এ বি সি ডি সমানুপাতিতে থাকলে আমরা এটা বলতে পারি। দিস ইমপ্লাই, এটাকে আমরা সহজেই বলতে পারি এ আর বি এর অনুপাত আর সি আর ডি সমান। সো এটাকে আমরা যদি গুণ আকারে লিখি, তাহলে এ ইন্টু ডি ইজ ইকালস টু বি ইন্টু সি। তার মানে দেখো সমানুপাতে থাকছে, তার মানে প্রান্ত পদ দুটোর গুণফল এ আর ডি, দেখো এ আর ডি প্রান্তপদের গুণফল আর বি আর সি মধ্যপদের গুণফল। এই যে এখানে মধ্যপদ আর প্রান্তপদ আমরা লিখে দিয়েছি। তাহলে আমরা দেখব এরা সমানুপাতিতে থাকলে আমরা একটা কথা সহজেই বলতে পারি, প্রান্তপদ্বয়ের গুণফল সমান কি বলতে পারি, মধ্যপদ্বয়ের গুণফল। মধ্যপদ্বয়ের গুণফল, এটা একটা ইন্টারেস্টিং রেজাল্ট। ঠিক আছে, এবার দেখো এই যে আমরা উদাহরণ যেটা নিয়েছি নাম্বার দিয়ে 2 আর 21, এটা গুণ করলে কত হয় 42, আর 3 আর 14 এরাও গুণ করলে 42 হয়। তাহলে দেখো এরা আমরা সহজেই চেক করে দিতে পারি এরাও সমানুপাতিতে আছে বলে দিতে পারি, অর্থাৎ প্রান্তপদ 2 আর 21 এর গুণফল আর মধ্যপদ 3 আর 14 এর গুণফল সমান হলো। এবার আমরা আসি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ আমরা ক্রমিক সমানুপাতি কাকে বলবো না, যখন ক্রমিক সমানুপাতি, যখন এ বি সি ডি এখানে মাঝের পদ দুটো সমান হয়, অর্থাৎ বিটা দুবার হয়, এ বি সি এরা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, তাহলে আমরা বলবো এ ইজ টু বি ইজ টু বি ইজ টু সি। তার মানে প্রান্তপদের গুণফল মধ্যপদের গুণফল, এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা ব্যবহার করি, প্রান্তপদ দুটো গুণ করব আর মধ্যপদ্যর বি স্কোয়ার ইকুয়ালস টু এসি পাবো। তার মানে যখন আমরা এরকম পাবো তখন আমরা বলবো এরা ক্রমিক সমানুপাতিতে আছে। ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে মনে রাখবে এই মাঝের পদটা বি, এটা কিন্তু দুবার ব্যবহৃত হয়।
এই তখন আমরা তাকে থাকলে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। তবে এই ক্ষেত্রে এটা ক্রমিক সমানুপাতির এটাকে প্রথম পদ, বিটাকে দ্বিতীয় পদ আর সিটাকে তৃতীয় পদ বলা হয়, এটা কিন্তু একটু খেয়াল রাখবে। কিন্তু ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যায়। আচ্ছা, এইবার একটা উদাহরণ আমরা দিই। ধরো 4:8 আর 8:16 কী হলো দেখো, এখানে দেখো 8টাকে আমরা দুবার লিখেছি, আর 4:8কে তুমি যদি সিম্পলিফাই করো তাহলে কি দাঁড়াবে, এইটা সিম্পলিফাই করলে 1:2 দাঁড়াবে এবং এটা 1:2 দাঁড়াবে, সে দাঁড়াক। তার মানে এইরা কিন্তু ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে এইটা 4:8:8:16 এবং এখানেও দেখো প্রান্তপদের গুণফল অর্থাৎ 4:16 মধ্যপদের স্কোয়ার মানে 8-এর স্কোয়ার, এটা কিন্তু অবশ্যই এই রেজাল্টটা হচ্ছে। তাহলে আমরা সমানুপাতি শিখলাম এবং ক্রমিক সমানুপাতি শিখলাম। এবার এগুলোর ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করবার চেষ্টা করি। দেখো কোষে দেখি 5.2 পেজ নাম্বার 87। এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 রকমের অঙ্ক আছে। প্রত্যেকটা থেকে আমরা একটা একটা করবার চেষ্টা করি। প্রথমে দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, এখানে 1-এ দুটো অঙ্ক আছে, আমরা প্রথম অঙ্কটাই করি। বলেছে যে নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো অঙ্কটা আমরা এবারে চলে আসি। এখানে বলেছে কি না, অঙ্কটা হচ্ছে এরকম যে এক্সের মান নির্ণয় করতে বলেছে। আমরা যদি ভালো করে খেয়াল করি 10:35:x:42, তাহলে আমরা লিখি 10:35:x:42। আমরা কি জানি, প্রান্তপদের গুণফল সমান মধ্যপদের গুণফল। তাহলে মধ্যপদ হচ্ছে 35 × x ইজিক্যালস টু প্রান্তপদ হচ্ছে 10 × 42। তাহলে নেক্সট আমরা বলবো এরকমভাবে, আমরা বলবো যে কি বলবো, therefore x will be what, 10 × 42/35, 7 দিয়ে ক্যান্সেল হবে, 6, 5 ক্যান্সেল হয়ে গেলে 2, দ্যাট ইজ 12। তার মানে এক্সের মান 12 পেলাম। ঠিক একই রকমভাবে আমরা যদি 2-এর অঙ্কটা করি, দেখো x:50:3:2, এটাকে আমরা প্রান্তপদের গুণফল সমান মধ্যপদের গুণফল এই নিয়মেও করতে পারি, আর একটু অন্য নিয়মে করি না। সমানুপাতি থাকলে x/50 প্রথমটার অনুপাত আর দ্বিতীয়টার অনুপাত 3/2 সমান হবে। বজ্রগুণন যদি করে দিই 2x সমান 3 × 50, দেয়ারফর এখান থেকে এক্সের ভ্যালুও আমরা সহজেই পেয়ে যাব, 3 × 50/2, দ্যাট ইজ ক্যান্সেলের পর এটা 75 অ্যান্সার হলো। তার মানে দেখো দুরকমভাবেও আমরা অঙ্কটা করতে পারি। এবার দেখো আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি, তাহলে এখানে চতুর্থ সমানুপাতি হিসাবে দেখো প্রথম 3টে পদ দিয়েছে, যেমন 2-এর 1-এরটা, 1-এর 3, 1-এর 4, 1-এর 5। তাহলে চতুর্থ সমানুপাতিটা আমরা x ধরে নিই, তাহলে x ধরে নিয়েই আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2-1। তাহলে অনুপাত কী দিয়েছে, 1/3, 1/4, 1/5। তাহলে ধরি চতুর্থ পদটি x, তাহলে কী হবে, তাহলে 1/3 is to 1/4 is to 1/5 is to x। যেহেতু চতুর্থ পদ ধরেছি তাহলে এক্সের পজিশনটা 4th পজিশনে রাখতে হবে। তাহলে এটাকে যদি আমরা প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদের গুণফল এই ফর্মুলাটাকে ব্যবহার করি, তাহলে আমরা এখান থেকে সরাসরি এক্সের মান পেয়ে যাব 3/20। একটু স্টেপ জাম্প করে ক্যালকুলেশনটা করলাম, তোমরা দেখবে তাই দাঁড়াবে। তার মানে দেখো চতুর্থ পদটা x/20। সুতরাং নির্ণেয় চতুর্থ পদ হলো কত, 3/20। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। কোশ্চেন নাম্বার 3তে বলেছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তাহলে দেখো এখানে দুটো করে দেওয়া আছে, তার মানে এরা নিঃসন্দেহে, আমি যেটা বলেছিলাম তৃতীয় সমানুপাতি, তাহলে এরা ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে এই তৃতীয় সমানুপাতি যখন বলবে এবং দুটো করে পদ দেওয়া থাকবে, তাহলে আমরা ক্রমিক সমানুপাতি অবশ্যই ধরে নেব। আর যদি 3টে পদ দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা তৃতীয় সমানুপাতি অন্যভাবে বার করতাম। তাহলে এখানে অবশ্যই, যেমন আমি 3-এরটা করি, p³ q² r, তাহলে তৃতীয় সমানুপাতিটাকে x ধরে নেব।
3 3 কি বলেছে পি কিউব কিউ স্কোয়ার আর। ধরি তৃতীয় সমানুপাতি এক্স, তার মানে কী হবে, সুতরাং পি কিউব কিউ স্কোয়ার ইজ টু কিউ স্কোয়ার আর, মধ্যপদ কিউ স্কোয়ার আর, তাহলে এইটা আমরা ইজ টু কি লিখব, কিউ স্কোয়ার আর ইজ টু এক্স। তার মানে প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদের গুণফল, তাহলে কিউ স্কোয়ার আর এর হোল স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এই দুটোকে গুণ করলে তাই হয়, প্রান্তীয় পদের গুণফল ইন্টু এক্স। সো ফাইনালি এক্স ইকুয়ালস টু কী দাঁড়াবে, কিউ টু দি পাওয়ার 4 আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার। একটা কিউ 4 থেকে কিউ স্কোয়ার বাদ গেলে কিউ স্কোয়ার পড়ে থাকছে, আর স্কোয়ার পড়ে থাকছে, আর পি কিউব পড়ে থাকছে। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এটাই হলো আমার তৃতীয় সমানুপাতে এইটা। উত্তরটা তোমরা লিখে ফেলবে। দেখো এবার বলেছে 4 অঙ্ক, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করো। এখানে আমরা 4-4টা করি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, একটা কথা এখানে খেয়াল রাখবে, ধনাত্মক সংখ্যাগুচ্ছ এই কথাটা কেন বললো, দেখো আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তার আগে অঙ্কটা বলি যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এর মধ্য সমানুপাতি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মধ্য সমানুপাতিটাকে কে ধরে নিই, তাহলে আমরা ক্রমিক সমানুপাতিতে আছে বলে নিতে পারবো আর কি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে ধরি তোমার মধ্যপদটি কে ধরলাম, তাহলে কি দাঁড়ালো, মধ্যপদটা কে ধরার ফলে আমরা বলতে পারি যে মধ্যপদের স্কোয়ার, তার মানে সরাসরি বা প্রান্তপদের গুণফলের সমান, এক্স মাইনাস তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত, কে স্কোয়ার। দেয়ারফর কে উইল বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার তার রুট ওভার। এবার দেখো এখানে প্লাস মাইনাস আসে, কিন্তু আমরা এখানে শর্ত বলে দেওয়া নেই। তা ধনাত্মক বলার অর্থ হলো যখন এ এবং বি ধনাত্মক হবে তখন, এখানে আমরা ধনাত্মক দেখতেই পাচ্ছি, তাহলে অবশ্যই মধ্যপদটা ধনাত্মক হবে। আর দুটোই যদি ঋণাত্মক হয় তাহলে মধ্যপদটা ঋণাত্মক হবে। অর্থাৎ কে স্কোয়ার থেকে যখন আমরা বর্গমূল করছি তাহলে এখানে একটা প্লাস মাইনাস আসার কথা, তা আমরা এখানে প্লাস দিয়ে করব কারণ ধনাত্মক বলে দিয়েছে। তবে এখানে এক্স আর ওয়াইয়ের মান সম্বন্ধে আমাদের ধারণা নেই, তাই আমরা এক্ষেত্রে একদম সরাসরি এটার বর্গমূল করে দিয়ে যে উত্তরটা পাবো এইটাই রেখে দেবো। অ্যাকচুয়ালি খুব যদি কারেক্ট বলতে হয় তাহলে এটাকে বলা উচিত মড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা বলা উচিত। যাই হোক, এই মড নিয়ে তোমাদের ধারণা নেই, তোমরা এই পর্যন্তই অঙ্কটা রেখে দেবে। ওকে, এবার আমরা একটু অন্য অঙ্ক আসি। ধরো 7 অঙ্কটা খুব ভালো। 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। তাহলে 5টা পরপর আমাকে লিখতে হবে, তার মধ্যে প্রথমটা 2 আর দ্বিতীয়টা 6, পঞ্চমটা আমাকে বের করতে হবে। আমরা বের করি, ঠিক আছে। দেখো 5টি ক্রমিক সমানুপাতির প্রথমটা 2 এবং দ্বিতীয় পদটা 6, আমরা পঞ্চমটা নির্ণয় করব কি করে। ধরি পদগুলি হলো যথাক্রমে 2, 6, A, B, C। হ্যাঁ, কারণ প্রথম দুটো 2 আর 6 বলে দিয়েছে, আর আমরা A, B, C হচ্ছে পরবর্তী 3টে পদ, অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমাদের কাজ হলো এখানে এই যে C এর মানটা বার করা। তাহলে ক্রমিক সমানুপাতিতে আছে মানে কি, 2/6 এটা সমান 6/A হবে। এইটুকুকে যদি দেখি তাহলে এখান থেকে আমরা সহজেই A এর মানটা পেয়ে যাব। একবারে করলে কত হবে, 36/2, আমি 6টে ক্যালকুলেশন করলাম 18। এবার আমরা পরবর্তী ক্যালকুলেশনটায় আসি, সেটা কি না, এবার আমরা 6A আর B নেব তারপরটা। তার মানে এরা ক্রমিক সমানুপাতি আছে, যেটা কারণে নীল রং দিয়ে আন্ডারলাইন করলাম, 6A আর B। তাহলে আমরা বলবো 6/A সমান A/B। এখানে A কিন্তু আবার মধ্যপদ হয়ে গেল। এবার A এর মানটা আমরা 18 বার করেছি, 6/18 সমান 18/B।
তাহলে এখান থেকে আমরা বি এর মান পেয়ে গেলাম 18 ইন্টু 18/6। এটাকে গণনা করলে 3 6 18 54 পেয়ে গেলাম। যেই বি 54 পেলাম, এবার দেখো এ বি সি, এই যে ডবল লাইন যেটা করলাম, এই এ বি সি আবার ক্রমিক সমানুপাতিতে আছে। তার মানে আমরা বলবো এ বাই বি সমান বি বাই সি। এখানে এ এর মান অলরেডি 18 আর বি এর মান অলরেডি 54 পেয়ে গেছি, তাহলে সেই মানগুলো বসিয়ে দিলাম। তাহলে সেখান থেকে আমরা সি এর মানটা পাচ্ছি 54 ইন্টু 54/18। এটাকে সিম্পলিফাই যদি করি, 18 3 18 54, 3 4 12 2 1 1 3 5 15 1 6 162। তাহলে পঞ্চম পদটি কী দাঁড়ালো? সুতরাং পঞ্চম পদটি 162 হবে। এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 8 কী বলেছে। 8 কোশ্চেন একটু বড় করে দেখি। বলেছে যে তোমার 6 15 20 43 6 15 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে একবারও বলা নেই 6 15 20 43 সমানুপাতিতে আছে। আমাকে এখানে বলা আছে যে এদের সাথে কত যোগ করার পর সেটা সমানুপাতিত হবে, অর্থাৎ ওই সংখ্যাটা আমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা অঙ্কটা চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 8, 6 15 20 43 এই হচ্ছে প্রদত্ত সংখ্যা চারটি। আচ্ছা, এবার আমরা ধরি না প্রত্যেক সংখ্যার সঙ্গে এক্স যোগ করার পর পদগুলি সমানুপাতি হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে 6 প্লাস এক্স ইজ টু 15 প্লাস এক্স ইজ টু 20 প্লাস এক্স 43 প্লাস এক্স। তাহলে আমরা আগের নিয়মে যদি করি যে প্রান্ত পদের গুণফল সমান মধ্যপদের গুণফল, তাহলে এটা দাঁড়াবে 15 প্লাস এক্স, মধ্যপদ দুটো লিখি, ইন্টু 20 প্লাস এক্স ইকুয়ালস টু প্রান্ত পদ হচ্ছে 6 প্লাস এক্স ইন্টু 43 প্লাস এক্স। আমাদের কাজ হলো এখান থেকে এক্সের মান নির্ণয় করা। গুণটা করে দিই। 15 2 30 300 প্লাস 15x প্লাস 20x প্লাস এক্স স্কোয়ার। বাম পক্ষ গুণ করলাম, ডান পক্ষ গুণ করি। 6 দিয়ে 43, 3 6 18 8 থাকলে 1 4 4 24 আর 1 25 258 প্লাস 6x প্লাস 43x প্লাস এক্স স্কোয়ার। এ দেখো বাম পক্ষ আর ডান পক্ষে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এবার কি দাঁড়ালো? এটা দাঁড়ালো বাম পক্ষে দাঁড়ালো 300 প্লাস 35x আর ডান পক্ষে দাঁড়ালো 258 প্লাস 49x। এবার কি করব না, এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো আর এক্স বর্জিত পদগুলোকে একদিকে নিয়ে যাব। অর্থাৎ 300 মাইনাস 258 ইজিক্যালস টু 49x মাইনাস 35x। বিয়োগটা করে দাও। এটা বিয়োগটা করলে হয় 42 আর এটা বিয়োগ করলে হয় 14। ঠিক আছে, এখান থেকে এক্সের মান তোমরা বের করে ফেলো। কত হচ্ছে? 42/14, দ্যাট ইজ 3। তার মানে প্রত্যেকটা পদের সঙ্গে 3 যোগ করলে সেটা প্রাপ্ত পদগুলো আমার সমানুপাতিতে থাকবে। তাহলে লিখব, সুতরাং নির্ণেয় পদ হলো 3, বা পদ না বলে নির্ণেয় সংখ্যাও বলতে পারি, সংখ্যাও বলা যায় যে এক্স। আচ্ছা 3, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এবার এখানে একটু ভেরিফাই করে নিতে পারো। ভেরিফাই কীরকম না, আমার সংখ্যা চারটে কী ছিল? 6 15 20 43, 6 15 20 43। তাহলে প্রত্যেকটার সঙ্গে 3 যোগ করো। তাহলে 6 তার সঙ্গে 3 যোগ করলাম, 9 হলো। 15 তার সঙ্গে 3 যোগ করলাম, 20 তার সঙ্গে 3 যোগ করলাম, 43 তার সঙ্গে 3 যোগ করলাম। তাহলে প্রাপ্ত সংখ্যাগুলো কী হলো? 9:18। এটাকে সিম্পলিফাই করলে অ্যাকচুয়ালি 1:2 হয়। আর পরের দুটো হচ্ছে 23:46, এটাও 1:2 হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি
9:18 23:46 এরা সমানুপাতিতে আছে, আমরা সহজেই বলে দিতে পারছি, কারণ দুটোই হচ্ছে সিম্পলিফাই করলে 1:2 হয়। ঠিক আছে, তোমরা এভাবে যদি 9-এর অঙ্কটা দেখো, এখানে যোগের জায়গায় বিয়োগ আছে, একই রকমভাবে করা যাবে। এবং পরে 10-এর অঙ্কটা এখানে PQRS আছে, এখানেও কিন্তু বিয়োগ করলে বিয়োগফলের সমানুপাতিতে হবে, নির্ণয় করো, একই অঙ্ক। হ্যাঁ, তাহলে সেই এক্স ধরেও করতে পারবো এবং অ্যান্সারটা PQRS দিয়ে আসবে, নিয়মটা কিন্তু একই। ঠিক আছে, এবার আমরা অনুপাতের কয়েকটি বিশেষ ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথম যে ধর্মটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া। অল্টারনেন্ডো। ঠিক আছে, সেটা কি না, কিছুই না, যদি A:B আমরা ইকুয়াল দিয়ে যদি লিখি, ধরো C:D যদি আমরা লিখি, তাহলে এই যে BCটা ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে কি দাঁড়াবে, তাহলে A:C সমান B:D, এটাকেই আমরা একান্তর প্রক্রিয়া বলি, এই ধর্মটাকে। অর্থাৎ আরও সহজ করে যদি বলি যে ABCD যদি ক্রমিক সমানুপাতিতে থাকে, সমানুপাতি হয়, তাহলে ACBDও সমানুপাতি হবে। হ্যাঁ, খুব সিম্পল, এই প্রমাণটা লাগেই না। দেখো এখান থেকে তুমি যদি করো তাহলে A/B সমান C/D, আর এখান থেকে যদি করো তাহলে A/C সমান B/D। কিছুই না, এই ক্রস পজিশনে যারা থাকলো, অর্থাৎ একটা ভাগ আছে, ওপরের দিকে গেলে গুণ হয়ে যাবে, আর এই যে ওপরে আছে এটা আসলে নিচে হয়ে যাবে, এই আর কিছুই না। বা যদি প্রান্তীয় পদের গুণফল করো AD সমান BC, এখানেও তাই দেখবে AD সমান BC। তার মানে একান্তর প্রক্রিয়াটা হলো জাস্ট মধ্যপদ পরিবর্তন করে দিলাম, তাহলে আমরা বলবো A:B সমান C:D হলে A:C সমান B:D হয়, এটাকে একান্তর প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, এবার দেখো যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনভার্টেন্ডো, অর্থাৎ বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। এটাও কীরকম, একই কথা, যদি A:B সমান C:D হয়, এখানে A আর B এর পজিশনটা চেঞ্জ করো এবং C আর D এর পজিশনটা চেঞ্জ করো, তাহলে কী দাঁড়াচ্ছে, B:A সমান D:C হচ্ছে, এটাকে ইনভার্টেন্ডো বলে। বা এটাকে এইভাবেও লিখতে পারি, A/B সমান C/D, এটাকে যদি চেঞ্জ করা যায় এই দুটো পজিশনকে, আর এখানেও যদি C আর D চেঞ্জ করা যায়, অর্থাৎ লবটা হর, হরটা লব, তাহলেও কিন্তু এটা দাঁড়াবে। অর্থাৎ এইটাকে আমরা বলি, এই ধর্মটা হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া। অর্থাৎ A:B সমান C:D হলে অবশ্যই B:A সমান D:C হবে, এটাকেই ব্যস্ত বা ইনভার্টেন্ডো প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, এখানে তুমি যদি চেক করো, দেখো এখানে প্রান্তীয় পদের গুণফল কী দাঁড়াচ্ছে, প্রান্তীয় পদের গুণফল তুমি পাচ্ছ A আর D, AD সমান BC, এবং এক্ষেত্রেও BC সমান AD একই পাবে, পাল্টাবে না কিছুই, শুধুমাত্র পজিশনটা চেঞ্জ হয়ে গেল, আর কিছুই নয়। এবার আমরা যোগ প্রক্রিয়া বা কম্পোনেন্টও নিয়ে আলোচনা করব। এটা দেখো একই কথা, যে A:B C:D যদি হয়, এটাকে আমরা লিখতে পারি A/B সমান C/D। উভয় পক্ষে 1 যোগ করো সিম্পলি, তাহলে এটা কি দাঁড়াবে, A প্লাস B, বিটা যদি সরল করি রসাগু হয় C+D/D। তার মানে এটা ফাইনালি দাঁড়াচ্ছে A প্লাস B B C+D/D। তার মানে A:B C:D হলে একবারেই আমরা এটা বলতে পারবো, এটা প্রমাণটা নিয়ে আলোচনা করলাম, যে A+B/B সমান C+D/D, অর্থাৎ যোগ করে দিলাম, তাহলে এটাকে B যোগ করলাম, এখানে 1 + 1 করে, তাহলে এটাকেই আমরা প্রক্রিয়াটাকে বলবো যোগ প্রক্রিয়া। ঠিক আছে, ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ডো, এখানে A:B C:D হলে A-B C-D হবে, জাস্ট আগের যোগ প্রক্রিয়ার মতন। তোমরা যদি যোগ প্রক্রিয়াটাকে দেখো, এখানে যেমন প্লাস ছিল, জাস্ট মাইনাস, তার মানে এখানে +1 জায়গায় -1 করলে একই রকমভাবে প্রমাণটা হয়ে যাবে, শুধুমাত্র আমাদের এখানে প্রপার্টিটা মনে রাখতে হবে। প্রপার্টিটা আমরা এইভাবেও লিখি যে A/B সমান C/D, এইটা হলে আমরা লিখতে পারি A-B/B সমান C-D/D। এই প্রক্রিয়াটা যখন ব্যবহার করব একবারে, তখন আমরা এইটাকে ভাগ প্রক্রিয়া হিসাবে গণ্য করব। এবার দেখো যোগ ভাগ প্রক্রিয়াটা কিছুই না, একই রকমভাবে যদি আমরা বলি
এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, তাহলে আমরা বলবো এ প্লাস বি ইজ টু এ মাইনাস বি সমান সি প্লাস ডি ইজ টু সি মাইনাস ডি হবে। অর্থাৎ এটাকে এইভাবেও আমরা বলি এ বাই বি সমান সি বাই ডি হলে কী হবে, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটা হচ্ছে যোগ প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়ার কম্বিনেশন। অর্থাৎ প্রথমে যোগ প্রক্রিয়াটা প্রমাণ করতে হবে, তারপরে ভাগ প্রক্রিয়া প্রমাণ করতে হবে, যে দুটোকে ভাগ করে দিলেই এই রেজাল্টটা খুব ইজিলি পেয়ে যাবে। এই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। আমরা এগুলো আসলে যা বলছি কেন, আমরা সরাসরি পরবর্তী ক্ষেত্রে যখন অঙ্ক করব, এই যে এ বাই বি সমান সি বাই ডি একবারে এইটা লিখে দেবো, তখন আমরা লিখব পাশে যে এটা হচ্ছে কী প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, ওকে। তবে হ্যাঁ, অনেক সময় এ মাইনাস বি বা এ প্লাস বি এরকম করতে হয়, তা না, সেটা আবার ভাগযোগ হয় না, ভাগযোগ প্রক্রিয়া বলে কিছু নেই, প্রক্রিয়াটার নাম যোগ ভাগ প্রক্রিয়া। দেখো, সর্বশেষ আমরা সংযোজন বা অ্যাডেন্ডো প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। এটা কিছুই না, প্রক্রিয়ার প্রমাণটাতে আমরা আসছি। তার আগে বিষয়টা হচ্ছে কি বলছে, ধরো এ বাই এক্স, আমি এভাবে বলি, বি বাই ওয়াই, সি বাই জেড, আরও হতে পারে, ইত্যাদি হতে পারে। এইটা হলে, যদি এটা হয়, আমরা বলতে পারি তখন এ বাই এক্স অর্থাৎ প্রত্যেকটা অনুপাত বি বাই ওয়াই সি বাই জেড ইকুয়ালস টু কী হবে, লবগুলোর যোগফল এ প্লাস বি প্লাস সি আর হরগুলোর যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা হবে প্রত্যেকটা অনুপাতের মান, এইটা হবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমার এ বাই এক্স বি বাই ওয়াই সি বাই জেড এই শর্তটা হয়, তাহলে আমরা বলতে পারবো তখন এ বাই এক্স সমান বি বাই ওয়াই সমান সি বাই জেড সমান এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। প্রমাণটা খুব সহজ। এখানে ধরি এই প্রত্যেকটা অনুপাতের মান কে ধরি, অর্থাৎ এ বাই এক্স আর বি বাই ওয়াই আর সি বাই জেডটাকে আমরা কে যদি ধরি, তাহলে নিঃসন্দেহে এ সমান কে এক্স, বি সমান কে ওয়াই আর সি সমান কে জেড দাঁড়াবে। তাহলে আমার এই যে মানটা এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর মানটা যদি কে হয়, তাহলেই প্রত্যেকটা যেহেতু কে, তাহলে এই কে এর জায়গায় এই মানটা বসে দিলে হয়ে যাবে, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো কী করি, এখন খুব সহজেই এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবার এর জায়গায় কে এক্স, বি এর জায়গায় কে ওয়াই, সি এর জায়গায় কে জেড, আমার বাঁদিকে মানগুলো আছে সব বসিয়ে দিলাম, আর হরটা যা ছিল তাই। এবার কে লবে কমন গেলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হরেও হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যদি ক্যান্সেল হয়ে যায়, ফাইনালি মানটা কী থাকছে, কে পড়ে থাকছে। তার মানে দেখো, এই যে কে আর এই যে কে, এই মানটা যদি বসিয়ে দিই, তাহলে আমার এই সংযোজন প্রক্রিয়ার প্রুফটা খুব ইজিলি হয়ে গেল। ঠিক আছে, আমরা তাহলে আজকে এই বিভিন্ন সমানুপাতের প্রপার্টিজ নিয়ে আলোচনা করলাম। এই নিয়ে বিস্তারিত অঙ্ক আগামী দিন করব। আজকে এ পর্যন্তই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো।